আমি, আমার ওয়াইফ এবং আমার মামাতো ভাই। তা আমরা ৩ জন ৩টা টিকিট নিয়েছি। নিয়ে আমরা এই যে এখন এন্ট্রি করছি। জমিদার বাড়িটা হচ্ছে নিচতলা এবং দোতলা বিশাল কেন্দ্রীয় হল কক্ষসহ এতে বিভিন্ন আকারে মোট ১৫টা কক্ষ আছে। আসসালামু আলাইকুম, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তানজিলা রান্নাঘর অ্যান্ড ব্লগস। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমরাও অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমরা কুষ্টিয়া থেকে আমরা শিলাইদহ কুটিবাড়ি যাব। সেটা হচ্ছে কুমারখালীতে অবস্থিত। শিলাইদহ কুটিবাড়ি হচ্ছে রবীন্দ্রনাথের একটি জমিদার বাড়ি, যেটা কুষ্টিয়া শহর থেকে ৭ কিলোমিটার দূরে। তো সেখানে আমরা যাব। তো সেখানে যাওয়ার জন্য আমরা একটা অটোরিকশা রিজার্ভ করি, যেটা আমরা ৩৫০ টাকা রিজার্ভ করি। তো যেতে অলমোস্ট ৪০ থেকে ৫০ মিনিট লাগে। এই তো আমরা যাচ্ছি। তো সেটা হচ্ছে বাংলাদেশের কুষ্টিয়া জেলার একটি অন্যতম পর্যটক স্থল, সেটা হচ্ছে শিলাইদহ কুটিবাড়ি। এটা হচ্ছে কুমারখালী উপজেলা, পদ্মার তীরে অবস্থিত। তো কুষ্টিয়া শহর থেকে ৭ কিলোমিটার, অনেক দূরে। তো ৭ কিলোমিটার যেহেতু দূরে, অটোরিকশা দিয়ে যাওয়া যায়, সিএনজি দিয়েও যাওয়া যায়, বাস দিয়েও যাওয়া যায়। তো আমরা অটোরিকশা নিয়েছি। খোলামেলা পরিবেশে আমরা দেখতে দেখতে এনজয় করতে করতে যাব। এই তো আমরা ছবি তুলছি, ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। রবীন্দ্রনাথের কুঠিবাড়ি সেটা হচ্ছে প্রায় ১১ একর এলাকা জুড়ে অবস্থিত। তো বিশাল বড় একটি জমিদার বাড়ি বলা যায়। তো বর্তমানে শিলাইদহ কুঠিবাড়ি সংরক্ষিত একটি জাতীয় ইমারত। সরকারি উদ্যোগে এখানে ঠাকুর স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে। তো এই টাইমটা হচ্ছে সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত। তো আমরা বাসা থেকে রওনা দিই ১১টার সময়। তো এই তো চলে এসেছি আমরা। হচ্ছে এই যে গেটে দেখতেই পাচ্ছেন রবীন্দ্র কুঠিবাড়ি, এটা হচ্ছে এন্ট্রি গেট। আশেপাশে রাস্তার দুই পাশেই হচ্ছে বিভিন্ন ধরনের দোকান। তো আমরা অটোরিকশা থেকে নেমে আমরা এখন টিকিট কাটবো। তো টিকিট হচ্ছে পার পার্সন ৩০ টাকা করে। এই যে আমি এখন টিকিট কাটছি। যেহেতু আমরা ৩ জন, আমি, আমার ওয়াইফ এবং আমার মামাতো ভাই। তো আমরা ৩ জন ৩টা টিকিট নিয়েছি। নিয়ে আমরা এই যে এখন এন্ট্রি করছি। এটা হচ্ছে মূল ফটক। তো এই রবীন্দ্র কুঠিবাড়ি বিভিন্ন বাগান এবং পুকুর সহকারে প্রায় ১১ একর এলাকা জুড়ে বিস্তৃত। মানে বিশাল বড় একটা জায়গা, যেহেতু জমিদার বাড়ি। আমাদের এই রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৯১ থেকে ১৯০১ সাল, এই প্রায় ১ দশকেরও বেশি সময় এই বাসাতেই অবস্থান করেছেন। এখানে তার অনেক, এই বাসায় অবস্থান করে উনি অনেক কবিতা, ছোট গল্প, বড় গল্প, নাটক, গান, উপন্যাস অনেক কিছু তৈরি করেছেন ওই রবীন্দ্র কুঠিবাড়ি থেকে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গা। তো আমরা যখন গিয়েছিলাম সকাল ১১টায়, তো তখন একটু খালি ছিল। এই যে আলপনা দিয়ে এন্ট্রি গেট। এখানে টোটাল 3টা গেট, যেটা প্রথম গেট হচ্ছে টিকিট দিয়ে এন্ট্রি করা যায়, আর সেকেন্ড গেটটা হচ্ছে জমিদার বাড়ির মূল গেট। আগে তো পুরো এই জায়গাটা পুরো খালি ছিল, এইটাই হচ্ছে মেইন গেট। তো এই জমিদার বাড়িটা হচ্ছে নিচতলা এবং দোতলা বিশাল কেন্দ্রীয় হল কক্ষসহ এতে বিভিন্ন আকারে মোট ১৫টা কক্ষ আছে। নিচতলা এবং দোতলা উন্মুক্ত ব্যালকনি, রানীগঞ্জ টালি দিয়ে তৈরি ঢালু ছাদ দ্বারা আংশিক আচ্ছাদিত। এই যে আমরা ঢুকলাম। তো এখানে টোটাল 15টা কক্ষ আছে। তো এই 15টা কক্ষের মধ্যে রবীন্দ্রনাথ শৈশব থেকে একদম শেষ বয়স পর্যন্ত এই জমিদার বাড়িতে যেগুলো ইউজ করেছে, তার খাট, তার আসবাবপত্র থেকে শুরু করে সব কিছু, এখানে উনি যে দৈনন্দিন কাজে যেগুলো ব্যবহার করতো সেগুলো রাখা আছে। এই যে দেখতে পাচ্ছেন খাজনা আদায়ের টেবিল। এখানে বসে রবীন্দ্রনাথ যেহেতু জমিদার ছিলেন, খাজনা আদায় করতেন। এই যে দেখতেই পাচ্ছেন রবীন্দ্রনাথের বিভিন্ন সময়কার ছবি, সালও উল্লেখ করা আছে। তার ছোটোবেলা থেকে একদম বয়সকাল পর্যন্ত, বৃদ্ধ বয়স পর্যন্ত ওনার ছবি আছে, বিভিন্ন বয়সের ছবি, এবং ভালোই লাগছিল। আমরা তো ছোটোবেলা থেকেই রবীন্দ্রনাথের অনেক গল্প, উপন্যাস, নাটক, গান শুনেছি, দেখেছি। তা আজকে নিজ চোখে আমরা একটু দেখছি। এই যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, উনি যে এই টেবিলে বসে গান লিখেছেন। এই যে এখানে হচ্ছে ওনার ফ্যামিলির মানুষ, যা ওনার মা, ওনার বাবা, ওনার ভাই, ওনার পিতামহ সবাই আছে। তো মানে তাদের বিস্তারিত ডিটেলস দেওয়া আছে ছবিসহ। এই যে লোহার সিন্দুক, তারপর এটা হচ্ছে ঘাস কাটার একটা যন্ত্র। তো ভাবতে অবাকই লাগে, সেই সময় প্রায় ১৮৯০ সালে ওই সময়কার জিনিসপত্র, আসবাবপত্র যেগুলো ব্যবহার করতেন। এই যে এটা হচ্ছে একটা আলমারি, দেখুন কি সুন্দর, এখনও কি সুন্দরভাবে আছে, কোনো পোকায় ধরেনি। এই যে এখানে একটা হচ্ছে পালকি, সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুর যাতায়াতের জন্য পালকিটা ইউজ করতেন, বা ওনার ফ্যামিলির যারা মহিলা আছেন তারা হয়তো ইউজ করতেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আসার জন্য। এখানে হচ্ছে 2টা পালকি আছে, কাঠের পালকি। এটা হচ্ছে রবীন্দ্রনাথের হাতের লেখা ইংরেজি চিঠি। তো আমিও পড়ার চেষ্টা করলাম, অনেক বড় একটা চিঠি দেখতে পাচ্ছেন। এবং রবীন্দ্রনাথ কিন্তু ছবিও আঁকতো। তো এই বিষয়টা আসলে এখানে এসে দেখতে পেলাম, উনি নিজ হাতে অনেক সুন্দর সুন্দর ছবি এঁকেছেন, যেগুলো ওয়ালে নিদর্শন করে রাখা আছে, টাঙিয়ে রাখা আছে। তো এখন হচ্ছে আমরা দোতলায় যাচ্ছি, এতক্ষণ হচ্ছে নিচতলা, এখন হচ্ছে দোতলায়। দোতলায়ও ছবি থেকে শুরু করে টেবিল, আসবাবপত্র, ওনার বিছানার খাট সব কিছু রাখা আছে। যেহেতু এই দোতলা জমিদার বাড়িটা টোটাল 15টা কক্ষ আছে, তো 15টা কক্ষেই সুন্দর মতো সাজিয়ে রাখা আছে ওনার জীবনের বৃত্তান্ত সব কিছু ছবিসহ। এই যে এটা দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথের খাট, এবং এই খাটে উনি ব্যবহার করতেন। দেখতেই পাচ্ছেন সুন্দর একটি খাট। এটা হচ্ছে আলনা,
এবং এখানে আরও অনেক আসবাবপত্রই আছে। শুধু একটি বিষয়, যাতে কেউ যাতে না ধরা যায়, আসবাবপত্র কেউ টাচ করতে পারবে নিষেধ আছে, এমনি দূর থেকেই দেখা যায়। আর এটা হচ্ছে একটা নৌকা, এটা হচ্ছে দোতলার ছাদের একটা অংশ। এই যে আমরা ছাদ থেকে এই যে ছবি নিচ্ছি, ভিডিও করছি। এই যে একটি গাছে বিশাল বড় বড় আম ধরে আছে, এবং এখানে আরও অনেক, যেহেতু 11 একর এলাকা জুড়ে অবস্থিত, বিশাল বড় জায়গা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ফ্রন্টের, এই যে এই গেট দিয়ে আমরা ঢুকেছি, এটা হচ্ছে ফ্রন্ট গেট। আর এটা হচ্ছে দোতলার ছাদ, এবং এখানে 2টা নৌকা রাখা আছে, স্টিলের নৌকা। এই 2টা নৌকা দিয়ে পদ্মা নদীতে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করতেন, কোথাও যাতায়াতের জন্য ব্যবহার করতেন। এই তো আমরা এখন ঘুরে ঘুরে দেখছি। তো এই তো আমার ওয়াইফ একটু ছবি তুলছে। তো ওর হচ্ছে এই ফার্স্ট টাইম এই রবীন্দ্রনাথের শিলাদা কুটি বাড়িতে এসেছে। এর আগে আমি অনেকবার এসেছি, তো ওর হচ্ছে এই ফার্স্ট টাইম এসেছে। তো সত্যি অনেক অবাক হয়ে দেখছিল সব কিছু, যে রবীন্দ্রনাথের ব্যবহারকৃত এত আসবাবপত্র থেকে শুরু করে তার ছবি এত কাছ থেকে দেখতে পাচ্ছে। তো অনেক উচ্ছ্বাসিত ছিল, ওর অনেক ভালো লেগেছে। যারা কুষ্টিয়া থাকেন তারা সবাই এখানে আসেন। এটাও বলা যায় যে কুষ্টিয়ার একটি অন্যতম পর্যটক স্থল, মানে পর্যটক স্থান। সবাই এখানে ঘুরতে আসে, একবার হলেও আসে। শুধু কুষ্টিয়া না, কুষ্টিয়ার আশেপাশে যশোর, ঝিনাইদহ, নড়াইল এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে সবাই। এটা হচ্ছে কুষ্টিয়া শহর থেকে 7 কিলোমিটার দূরে, কুমারখালী উপজেলায়। এই তো আমরা নিচতলা এবং দোতলা দেখে ঘুরে, আমরা ছবিগুলো দেখে তারপর আমরা বের হয়ে গেলাম। যেহেতু 11 একর জমির উপরে এই জমিদার বাড়িটা স্থাপিত, সো আমরা এবার একটু দেখতে যাচ্ছি, যে আমরা আশেপাশে একটু ঘুরতে যাচ্ছি। এত বড় বড় আম। তো আমরা গেট থেকে বের হয়ে আমরা ছবি তুলছি। তোলার পর আমরা এই আশেপাশের জায়গাগুলো ঘুরে বেড়াচ্ছি। তো যেতে যেতে দেখলাম একটা আম গাছ। তো এখানে বিভিন্ন ফলের গাছ আছে, বেশিরভাগ দেখলাম আম গাছ। তো আম গাছে সব আম ধরে আছে, বিশাল বড় বড় আম। এবং যা বুঝলাম এখানে পাড়ার লোক নেই, বা কেউ পেরেও খায় না মনে হয়। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন, এখানে ভিডিওতে ছোট দেখাচ্ছে, কিন্তু এক একটা আমের সাইজ অনেক বড়, প্রায় ফজলি আমের মতো। আম গাছটা অনেক পুরাতন, এবং আমগুলো এত বড় বড়, জানি না কী আম, তবে আমার কাছে মনে হয়েছে যে ফজলি আম হতে পারে। এবং প্রচুর আম ধরে আছে, এবং দেখতে অনেক ভালো লাগছিল। মন চাচ্ছিল যে গাছে উঠে কিছু আম নিয়ে নিই। তো এটা হচ্ছে পিছন সাইড। তা আমরা হচ্ছে এই দেখতেই পাচ্ছেন, আমরা পিছন সাইড দিয়ে আমরা যাচ্ছি। অনেক বড় জায়গা। তো এটা রাউন্ড, মানে 4 দিকে রাউন্ড দিতেও অনেক সময় লাগে, হেঁটে হেঁটে আস্তে আস্তে দেখে। এই যে দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ কর্তৃক গাছ লাগানোর এই গাছ, মানে রবীন্দ্রনাথ এই গাছগুলো লাগিয়েছেন। তো অনেক বয়স হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবং যেটা দেখলাম বেশিরভাগ হচ্ছে আম গাছ। যে এখানে একটা ছোট্ট পুকুরের মতো আছে, মানে দিঘিও বলা যায় না, পুকুরও বলা যায় না, মাঝারি একটা পুকুর আছে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো এখানে হাঁটার জন্য আলাদা ওয়াক জোন করা আছে সুন্দর মতো। তো এরপর হচ্ছে আমরা আরেক সাইডে আসলাম। এটা হচ্ছে একটা দিঘি, যেটাতে আমাদের রবীন্দ্রনাথ এটাতে ব্যবহার করতেন, এই দিঘিটা ব্যবহার করতেন, গোসল করতেন। তো আমরা এই দিঘির পাড়েই আমরা হেঁটে হেঁটে দেখছি। তো আগে আমরা যখন ছোটোবেলায় এসেছিলাম, এই দিঘির মানে অনেক বড় ছিল, অনেক পানি ছিল। এবার এসে দেখলাম পানি অনেক কম, এবং পানি অনেক ময়লা। যেহেতু আমরা এখানে অনেক পর্যটকরা আসেন, এখানে তারা হয়তো বা ময়লা ফেলেন, বা ঠিকমতো সংরক্ষণ করা হয় না, রক্ষণাবেক্ষণ করা হয় না, পরিষ্কার করা হয় না। তো এবার যা দেখলাম যে অনেক ময়লা পড়ে আছে পুকুর পাড়ে, পুকুর সাইডে, যেগুলো আসলে পরিষ্কার করা উচিত, যেহেতু এত সুন্দর একটা জায়গা। আর আমরা যারা পর্যটক, আমরা এখানে যারা ঘুরতে আসি, শুধু এখানে না, রবীন্দ্রনাথের কুঠিবাড়ি না, যে বাংলাদেশের যে কোনো জায়গায় যেখানেই যাই আমরা, যাতে যেই জায়গায় যাই সেই জায়গাটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, কোনো প্রকার ময়লা যাতে না ফেলি, সেই বিষয়টা আমাদের খেয়াল রাখা উচিত। কারণ দিন শেষে তো এটাই আমাদের সম্পদ। তো আমরা হাঁটতে হাঁটতে দিঘির পাড় দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম একটা জায়গায় গানের আয়োজন করা হয়েছে। এখানে গান বাজনা আয়োজন করা হয়েছে, এবং ওনারা ফ্রিতে গান শোনাচ্ছিলেন। যারা যারা ইচ্ছা তারা এখানে চাইলে বসে একটু গান শুনতে পারেন। সব হচ্ছে রবীন্দ্রনাথ সঙ্গীত, মানে রবীন্দ্রসঙ্গীত, গান, কবিতা, তো সবই হচ্ছিল। এই দেখুন অনেকে পুকুর পাড়ে আসেন, এসে একটু গান শুনেন। তো এইটা হচ্ছে পুকুর পাড়ের সিঁড়ি। তো এটা হচ্ছে ঘাটলা বলে, পুকুর পাড়ে ঘাটলা। তো এই দিঘির পাড়ে হচ্ছে 2টা ঘাটলা, একটা হচ্ছে এই পাড়ে, একটা হচ্ছে ওই পাড়ে। তা আমরা হচ্ছে এন্ট্রি পাড়ে, মানে শুরুর দিকে এই ঘাটলা পাড়ে আমরা বসলাম, বসে কিছুক্ষণ একটু রেস্ট নিলাম। যেহেতু আমরা যখন গিয়েছিলাম তখন হচ্ছে অনেক গরম ছিল, রোদ ছিল। এই যে আমার ওয়াইফও একটু, যেহেতু ও অনেক বেশি আনন্দ পেয়েছিল, অনেক উচ্ছ্বসিত এখানে এসে, তো ওই বেশি এনজয় করেছে, আমরাও এনজয় করেছি, তো ও একটু বেশি করেছে। তো আমরা হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম দিঘির পাড়ে। এই যে আবার এখানে আবার গান বাজনা হচ্ছে। তো আমরা হাঁটতে হাঁটতে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, যেহেতু অনেক গরম ছিল, রোদ ছিল। তো আমরা সেকেন্ড যে আরেকটা ঘাটলা ছিল পুকুরের এই পারে, অপর সাইডে, সেখানে আসলাম। এসে আমরা একটু পুকুর ঘাটলাতে আমরা বসলাম,
বসে রেস্ট নিচ্ছিলাম। তো এখানে দেখি একটা বিড়াল ছিল। তো বিড়ালকে একটু আদর করলাম, কুকুরও ছিল। তো দেখলাম ওরা মানুষকে ভয় পায় না, মানে যা বুঝলাম হচ্ছে এখানে যারা পর্যটকরা আসেন তাদেরকে ওরা মানে ওদেরকে পর্যটকরা খাবার দেয়, অনেক ফ্রেন্ডলি। তো এখান থেকে উঠে আমরা আবার সামনের সাইড রবীন্দ্রনাথকে কুঠিবাড়ির আরেক সাইডে আমরা দেখতে আসলাম। তো আমাদের ঘোরা শেষ হয়ে গেলে আমরা এক্সিট গেট দিয়ে বের হচ্ছিলাম। তো বেরোনোর সময় দেখলাম হাতের বাম দিকে একটি নতুন কিছু বিল্ডিং বানানো হয়েছে, যেটাকে রবীন্দ্রনাথ জাদুঘর, মানে ওইখানে একটা স্টেজ করা হয়েছে, সাংস্কৃতিক স্টেজ। এই যে এটা এখানে সাংস্কৃতিক স্টেজ, যখন রবীন্দ্র জয়ন্তী উৎসব হয় তখন এখানে গান বাজনার আয়োজন করা হয়। এবং এখানে দেখলাম আরেকটি পুকুরের মতো আছেন, মানে পুকুর আছে। তো যেহেতু অনেক গরম ছিল, আমিও একটু পিপাসা লেগেছিল, আমিও কলের পানি চেপে একটু পানি খেয়ে নিলাম, এবং কলের পানি সত্যি অনেক ঠান্ডা ছিল। আর এইটা হচ্ছে গেস্ট হাউস, যারা গেস্ট আসেন তারা এখানে থাকেন। তো বের হয়ে আমরা কুঠিবাড়ির সামনে সড়কে পর্যটকদের জন্য উপরের দোকান আছে, সেই দোকানে আমরা দেখছি। তো এখানে অনেক রকমের প্রোডাক্টস আছে, শাড়ি থেকে শুরু করে অর্নামেন্টস থেকে শুরু করে ঘর সাজানোর সব কিছুই আছে। তো এইগুলো দেখলাম, আমরা ঘুরে ঘুরে দেখছি। আর এটা হচ্ছে কুষ্টিয়ার সেই কুলফি মালাই। তো আমরা ঘোরা হয়ে গেলে আমরা বের হয়ে গিয়েছিলাম। তো আমরা যখন বেরোচ্ছি তখনও দেখি মানুষ ঢুকছে, যেহেতু বিকাল 5টা পর্যন্ত। এই যে দেখতে পাচ্ছেন সবাই সাজুগুজু করে যাচ্ছে। আর এখানে বিভিন্ন প্রকারের ঘর সাজানোর অনেক এবং খেলনাপাতির, বাচ্চাদের খেলনাপাতির অনেক প্রোডাক্ট ছিল। তো আমরা সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, ভালোই লাগছিল। এবং এক একটা থেকে এক একটা সুন্দর, সত্যি কথা বলতে মানে মন চাচ্ছিল যে সবগুলো যদি কিনে নিয়ে যেতে পারতাম। তো সবগুলো দোকানই ঘুরে ঘুরে দেখলাম। তো দেখতে দেখতে অনেক খিদে পেয়ে গেল। তো আমি হচ্ছে এই যে কুষ্টিয়ার কলাপাতার বিখ্যাত কুলফি মালাই নিলাম, এবং অনেক সুস্বাদু, সত্যি কথা বলতে এটা অনেক সুস্বাদু। যারা কুষ্টিয়া আসবেন তারা অবশ্যই এই কুলফি মালাই ট্রাই করবেন। তো ঘোরাঘুরি শেষ হওয়ার পথে আমরা দেখতে পেলাম যে একটি চরকি। তো সেই চরকি দেখে তো আমার ওয়াইফ এবং আমার ভাই তো পাগল হয়ে গেল। ওরা সেই আবার ছোটোবেলার মতো, মানে ছোটোবেলায় যে চড়তো সেইটার জন্য আবার, তো মানে যেই দেখেছে সে আবার উঠে যাওয়ার জন্য পাগল হয়ে গেল। তো আমাকেও বলছিল, আমি কই না বাবা, আমার দরকার নেই, আমি এই জিনিসটাকে খুব ভয় পাই, চরকিটাকে। তো আমার ওয়াইফ এবং আমার ভাই উঠেছে, ওই যে দেখতেই পাচ্ছেন। তো প্রায় 10 মিনিটের মতো এরকম ঘুরপাক খাচ্ছিল, আর আমি দূরে দূরে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। এবং সত্যি কথা বলতে আমারও খুব ভয় লাগছিল, ওদের দেখেই আমার ভয় লাগছিল। তো অনেকগুলো রাউন্ডই দিয়েছিল। সত্যি কথা বলতে কি, গ্রামীণ পরিবেশে গ্রামীণ চরকি, এটাও একটা মজার মানে অভিজ্ঞতা। তো চরকিতে ঘোরানো শেষ হয়ে গেলে তারপরে এই যে ওরা দুজন নেমে যাচ্ছে। তো জিজ্ঞেস করছিলাম যে ঠিক আছে কিনা, মাথা ঘোরাচ্ছে কিনা। তারপর ঘোরাঘুরি শেষ হয়ে গেলে আমরা এখন আবার একটা অটোরিকশা রিজার্ভ করে নিই কুষ্টিয়া শহর পর্যন্ত, আমাদের বাসা পর্যন্ত। তো নর্মালি আমরা হচ্ছে 10টা থেকে 5টা পর্যন্ত ঘোরা থাকে, তো আমরা 11টা থেকে 3টা পর্যন্ত ছিলাম। তো এই তো চলে আসলাম বাসা পর্যন্ত। তো কুষ্টিয়া শিলাইদা কুটিবাড়ি থেকে আমাদের বাসা পর্যন্ত প্রায় 7 কিলোমিটার। তো আশা করছি আমাদের এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আমরা চেষ্টা করেছি রবীন্দ্রনাথের কুঠিবাড়ি আপনাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি। আমার এই আজকের এই রবীন্দ্রনাথের কুঠিবাড়ির এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।